ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের আয়তে বলেছে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ দুটি হচ্ছে NADPH প্লাস H প্লাস এবং ATP। 2 দিয়েছে যে রসে উৎসেচক থাকে না তা হলো পিত্তরস। 3 সবাত শ্বসনে উৎপন্ন ATP অণুর সংখ্যা হলো 38। 4 হাঁপানির ওষুধ পাওয়া যায় কোন গাছের রেচন পদার্থ থেকে? ধুতুরা। 5 খাদ্য পরিবহনে সাহায্যকারী খনিজ মৌলটি হচ্ছে বোরন। 2-তে আছে শূন্যস্থান পূরণ করো। আইতে আছে কে ভিটামিন এবং ক্যালসিয়াম খনিজ মৌল রক্ততঞ্চনের জন্য দায়ী। 2 বলেছে কোন প্রাণীর অন্তঃকোষীয় আর বহিঃকোষীয় পরিপাক পরিলক্ষিত হয়? হাইড্রা। 3 লাইকেন হচ্ছে শৈবাল ছত্রাকের সহাবস্থান। তারপরে আছে সত্য মিথ্যা, যে কোনো দুটো করতে হবে। 3টে আছে। 4-এ আছে প্রোটিন পরিপাক মুখবিবরে সম্পন্ন হয়, মিথ্যা। 5 মূলজ চাপ রসস্ফীতি চাপের কারণে হয়, সত্য। আর 6 চিংড়ি শ্বসন অঙ্গ হচ্ছে বুকলাং, মিথ্যা। তারপর আছে স্তম্ভ মেলানো অর্নিথন চক্র। 7-এ অর্নিথন চক্র হচ্ছে যকৃৎ। 8-এ করোনারি সাইনাস হচ্ছে করোনারি শিরা। আর 9 CO2 হচ্ছে ফুসফুস। 10-এ আছে একটি বাক্যে উত্তর দাও। বলেছে কচু খেলে গলা ধরে কেন? তো এটা আমি পারুল প্রকাশনী থেকে দিচ্ছি। লিখবে যে ক্যালসিয়াম অক্সালেট নির্মিত কচুতে ক্যালসিয়াম অক্সালেট নির্মিত ছুঁচের ন্যায় অ্যাফাইড কেলাস থাকে, আর এই ছুঁচের ন্যায় অংশগুলি গলার অভ্যন্তরে অবস্থিত মিউকাস স্তরে বিঁধে যায়, সেই জন্য কচু খেলে গলা ধরে যায়। এটা ওল বলেছে, ওল আর কচু ওই একই, তো এটা তোমরা কচু দিয়ে লিখবে যে কচুতে ওই র্যাফাইডগুলো থাকে যেগুলো মিউকাস স্তরে গিয়ে বেঁধে যায়, তার ফলে গলা ধরে যায়। ক্যালসিয়াম অক্সালেট নির্মিত ছুঁচের ন্যায় র্যাফাইড কেলাস থাকে যেটা মিউকাস স্তরে গলার অভ্যন্তরে অবস্থিত মিউকাস স্তরে বিঁধে যায়, ফলে গলা ধরে যায়। 9 দিয়েছে ল্যাকটিয়াল কি? লিখবে ভিলির লসিকাবাহ যা ফ্যাট শোষণ করে সেটিকে বলা হয় ল্যাকটিয়াল। ভিলির লসিকাবাহ যা ফ্যাট শোষণ করে সেটাকে বলে ল্যাকটিয়াল। 12 দিয়েছে লিউকোপিনিয়ার কারণ কি? লিউকোপিনিয়ার কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকার স্বাভাবিকের তুলনায় সংখ্যা হ্রাস। 13-তে আছে শামুক যদি অর্গান অফ বোজনাস হয় মশা হবে ম্যালপেজিয়ান নালিকা। 14 আরবিসি যদি হিমোসাইটোব্লাস্ট হয় অনুচক্রিকা হবে ম্যাগা ক্যারিওসাইট। 3-এর আইতে আছে রক্ততঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, রক্ততঞ্চন একটা জটিল পদ্ধতি, 3টে ধাপে সম্পন্ন হয়। 1 হচ্ছে রক্তবাহের সংকোচন, কেটে যাওয়া রক্তবাহের কর্কশ স্তনের সংস্পর্শে অনুচক্রিকার ভাঙন ঘটে এবং সেরোটোনিন খরিত হয় যা রক্তবাহের সংকোচন ঘটায়। 2 হচ্ছে অনুচক্রিকা প্লাক গঠন, ক্ষতিগ্রস্ত রক্তবাহের উন্মুক্ত কোলাজেন তন্তুর সঙ্গে অসংখ্য অনুচক্রিকা আবদ্ধ হয়ে অনুচক্রিকা প্লাক গঠন করে। আচ্ছা, এটার জন্য আছে যে কোনো 5টা করতে হবে 2 নাম্বারে। আর 3 হচ্ছে রক্ততঞ্চন বিক্রিয়া। দুটি পথ বা পদ্ধতি প্রথ্রম্বিন সক্রিয়ক বা থ্রম্বোপ্লাস্টিন গঠন। দুটি পথ বা পদ্ধতির দ্বারা প্রথ্রম্বিন সক্রিয়ক বা থ্রম্বোপ্লাস্টিন গঠিত হতে পারে। একটা হচ্ছে ইন্ট্রনসিক পদ্ধতি, এই পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত কলা থেকে কলা থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয়। আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক পদ্ধতি, এই পদ্ধতিতে বিনষ্ট অনুচক্রিকা থেকে অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয়। তারপরে যেটা হচ্ছে প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন গঠন, এই পর্যায়ে সর্বপ্রথম থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করে প্রথ্রম্বিনেজ উৎসেচক তৈরি করে। এই প্রথ্রম্বিনেজ উৎসেচক ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে রক্ততঞ্চন বিরোধী পদার্থ হেপারিনকে নিষ্ক্রিয় করে। এরপরে ক্যালসিয়াম আয়ন, ভিটামিন কে প্রভৃতির উপস্থিতিতে প্রথ্রম্বিনেজ প্রথ্রম্বিন প্রোটিনকে থ্রম্বিনে পরিণত করে। আর সি হচ্ছে দ্রবণীয় ফাইব্রিনোজেন থেকে অদ্রবণীয় ফাইব্রিন গঠন। থ্রম্বিন ফাইব্রিনোজেন নামক দ্রবণীয় প্লাজমা প্রোটিনকে অদ্রবণীয় ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন হচ্ছে জালকাকার সূত্রাকার প্রোটিন যাতে বিভিন্ন রক্তকণিকাগুলি জড়িয়ে যায় এবং আবদ্ধ হয়ে পড়ে, এর ফলে তঞ্চন পিণ্ড গঠিত হয়। তাহলে থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন, তার থেকে ফাইব্রিন মনোমার, তার থেকে ফাইব্রিন পলিমার আর ফাইব্রিন জালক তৈরি হচ্ছে। 2 দিয়েছে জেট স্কিম রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই যে হচ্ছে অনাবর্তক ফটোফসফোরাইলেশন বা জেট স্কিম, এইটা দেখিয়ে দেবে।
3 আছে প্রশ্বাসে পেশির ভূমিকা আলোচনা করো। প্রশ্বাসে মস্তিষ্ক থেকে স্নায়বিক উদ্দীপনা ইন্টারকস্টাল স্নায়ু ও ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে যথাক্রমে বহিস্থ ইন্টারকস্টাল পেশি মানে পাঁজরগুলির মাঝে যে থাকে আর মধ্যচ্ছদা পেশি বক্ষ গহ্বর উদর গহ্বরের মাঝে থাকে পৌঁছায়, ফলে শ্বাসপেশিগুলি সংকুচিত হয়। 2 মধ্যচ্ছদা সংকুচিত হলে সেটি নিচের দিকে নেমে যায়, ফলে বক্ষ গহ্বর দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ইন্টারকস্টাল পেশি সংকুচিত হলে বক্ষ পঞ্জরাস্থিগুলি বাইরের দিকে এবং ওপরের দিকে উত্তোলিত হয় আর উরোফলক বা স্টারনামের সামনের দিকে এগিয়ে যায়, ফলে বক্ষ গহ্বর প্রস্থে বৃদ্ধি পায়। বক্ষ গহ্বর দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পাওয়ার ফলে ফুসফুসের আয়তন বেড়ে যায় এবং অন্তঃপ্লুরা অঞ্চল ও ফুসফুস মধ্যস্থ বায়ুচাপ কমে যায়। বায়ুমণ্ডলের বায়ুচাপের তুলনায় ফুসফুস মধ্যস্থ চাপ 2 মিলিমিটার পারস্তম্ভ থেকে 6 মিলিমিটার পারস্তম্ভে চাপের কম হয়। আর বায়ুমণ্ডল আর ফুসফুসের বায়ুচাপের পার্থক্যের জন্য পরিবেশের অধিক অক্সিজেনযুক্ত বায়ু বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে নির্দিষ্ট শ্বাসপথে ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে বেশি চাপ থেকে কম চাপের দিকে। 4 দিয়েছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। ক্ষতিকর ভূমিকাটা বলবে। এক হচ্ছে শক্তির অপচয়, জল শোষণের সময় শ্বসনে উৎপন্ন শক্তি এটিপি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ব্যবহৃত হয়। বাষ্পমোচনের সময় শোষিত জল উদ্ভিদ দেহ থেকে নির্গত হওয়ার শক্তির অপচয় ঘটে। 2 অবনমন, গ্রীষ্মকালে মাটিতে জলের অভাব ঘটলেও আলো আর উষ্ণতার প্রভাবে পত্ররন্ধ্র বেশি খোলা থাকে। অতিরিক্ত বাষ্পমোচনে উদ্ভিদ কলায় জলের ঘাটতি দেখা যায়, এর ফলে পাতা নরম, শাখা প্রশাখা নুয়ে পড়ে, একে অবনমন বলা হয়। দীর্ঘস্থায়ী অবনমন ঘটলে উদ্ভিদের মৃত্যু হতে পারে। 3 পত্রমোচন, পর্ণমোচী বৃক্ষে অকালে পত্রমোচন ঘটে। বাষ্পমোচনের বিভিন্ন উপকারী ভূমিকা থাকলেও কিছু ক্ষতিকারক ভূমিকা থাকায় বিজ্ঞানী কার্টিস একে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে বর্ণনা করেন। 5 দিয়েছে উদ্ভিদ দেহে অভিস্রবণের ভূমিকা আলোচনা করো। এই অভিস্রবণের গুরুত্বটা বলবে। অভিস্রবণের মাধ্যমে কোষে কোষে জল পরিবাহিত হয়, যেটাকে বলে কোষান্তর অভিস্রবণ। 1 2 অন্ত অভিস্রবণ পদ্ধতিতে উদ্ভিদ মূলরোম দিয়ে মাটি থেকে জল শোষণ করে। 3 অন্ত অভিস্রবণে কোষ রসস্ফীত হয়, যা বিরুৎজাতীয় উদ্ভিদ অঙ্গকে দৃঢ় রাখে। 4 রক্ষী কোষের রসস্ফীতি চাপের পার্থক্য পত্ররন্ধ্রের খোলা আর বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। 5 এই পদ্ধতির সাহায্যে জাইলেম থেকে জল ও খনিজ লবণ উদ্ভিদ কলায় পৌঁছায়। 6 দিয়েছে পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গ কেন গ্রহণ করে তা উল্লেখ করো এবং তা থেকে পুষ্টি সম্পন্ন করে কিভাবে। তো পতঙ্গভুক উদ্ভিদ প্রয়োজনীয় নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য পতঙ্গদের গ্রহণ করে। তাহলে লিখবে যে পতঙ্গভুক উদ্ভিদ তাদের দেহের নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য পতঙ্গ ধরে এবং মৃত পতঙ্গের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পাদন করে। আর বলেছে তা থেকে পুষ্টি সম্পন্ন করে কিভাবে। আচ্ছা, এটা বলবে যে পতঙ্গভুক উদ্ভিদরা যে সকল মৃত্তিকায় জন্মায় সেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কম থাকায় এদের দেহে নাইট্রোজেনের ঘাটতি দেখা যায়। তাই নাইট্রোজেনের ঘাটতি মেটাতে এরা পোকামাকড় ধরে খায় এবং এই পোকামাকড়ের দেহের প্রোটিন থেকে নাইট্রোজেনের অভাব পূরণ করে। তাই এই সকল উদ্ভিদরা পতঙ্গভুক হয়, অর্থাৎ পতঙ্গের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে। 7 আছে মানবদেহের মুখবিবরে শর্করা পরিপাক কিভাবে ঘটে। মুখবিবরের পরিপাক, এই যে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কেবলমাত্র মুখবিবরের ক্ষুদ্রান্তে ঘটে আর সরল উপাদান গ্লুকোজে পরিণত হয়। যে মুখবিবরের পরিপাক খাদ্য গ্রহণ করার পর শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ সিদ্ধ শ্বেতসার মুখবিবরে লালারসের টায়ালিন আর মল্টেজ উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে সরল রূপে পরিণত হয়। প্রথম অবস্থায় টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, পরে মল্টেজের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। এই জন্য খাদ্য মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত বা রুটির কোনো স্বাদ পাওয়া যায় না, পরে গ্লুকোজ সৃষ্টি হলে মিষ্টি স্বাদ পাওয়া যায়। তো সিদ্ধ শ্বেতসার টায়ালিন থেকে মল্টোজ হচ্ছে, মল্টেজের উপস্থিতিতে গ্লুকোজ তৈরি করছে। এবারে 4 দাগে আসি। 4 আয়তে আছে কেলভিন চক্রটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। আর দিয়েছে রঞ্জক শোষণ বর্ণালী বলতে কি বোঝো। এই হচ্ছে কেলভিন রেখাচিত্র, এটা এঁকে দেবে, যেখানে যেটা যেভাবে আছে সেইভাবে লিখে এটা লিখে দেবে। এটাই হচ্ছে এই যে কেলভিন চক্রের রেখাচিত্র।
আর শোষণ বর্ণালী কাকে বলা হয়? দৃশ্যমান আলোকরশ্মি যে অংশ বা তরঙ্গ দৈর্ঘ্য কোনো সালোক সংশ্লেষীয় রঞ্জক দ্বারা শোষিত হয় তাকে ওই সালোক সংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালী বলে। যেমন ক্লোরোফিলের শোষণ বর্ণালী 670 nm বা 680 nm প্রভৃতি। স্পেকট্রোফোটোমিটার যন্ত্রের সাহায্যে বিভিন্ন সালোক সংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালী পরিমাপ করা যায়। অথবাতে রয়েছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। আর গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন? যে গ্লাইকোলাইসিস পদ্ধতি একটা শক্তি ব্যয়কারী দশা আর একটা হচ্ছে শক্তি উৎপাদনকারী দশা। এই রেখাচিত্রটাই শুধু রেখাচিত্রটাই তোমাদের একে দেখাতে হবে। তো এটা একটু ভালো করে মুখস্থ করে নেবে। আর ওর সাথে আছে যে ইএমপি পথ বলে কেন। লিখবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধারাবাহিক বিক্রিয়াগুলি বিজ্ঞানী এম10, মেয়ারহফ এবং পার্নাস আবিষ্কার করেন বলে এদের নামানুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথ বলা হয়ে থাকে। এম10 এর ই, মেয়ারহফের এম আর পার্নাসের পি, তাই ইএমপি পথ বলে। 2 নম্বরে আসি। 2 নম্বরে বলেছে গ্লোমেরুলার ফিল্ট্রেট আর মূত্রের পার্থক্য লেখো। আর পরিশ্রবণ চাপ বলতে কি বোঝো? লিখবে গ্লোমেরিউলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না, কারণ গ্লোমেরিউলার ফিল্ট্রেট উৎপন্ন হওয়ার পদ্ধতিটি হচ্ছে মূত্র উৎপাদনের প্রাথমিক ধাপ। পরবর্তী পর্যায়ে বৃক্রিয় নালিকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় গ্লোমেরিউলার ফিল্ট্রেট থেকে বিভিন্ন আয়ন ও জলের পুনর্বিশোষণ ঘটে। আবার বৃক্রিয় নালিকার প্রাচীরস্থিত কোষ থেকে বিভিন্ন উপাদান খরিত হয়ে নালিকা মধ্যস্থ তরলে মিশ্রিত হয়। এর ফলে যে গাঢ় অতিসারক তরল সংগ্রাহী নালীতে জমা হয় ও বেলিনির নালীর মাধ্যমে গভীরতে আসে তাকে মূত্র বলে। তাই রাসায়নিকভাবে ও গাঢ়ত্বের তারতম্যে এই ফিল্ট্রেট মূত্রের থেকে আলাদা। গ্লোমেরুলার ফিল্ট্রেটে জলের পরিমাণ মূত্রের তুলনায় অনেক বেশি থাকে। এছাড়া পরিশ্রুত তরল বা ফিল্ট্রেটে গ্লুকোট, Na+, Cl- প্রভৃতি উপাদান বেশি পরিমাণে উপস্থিত থাকলেও মূত্রে এগুলো সামান্য পরিমাণে থাকে। কিন্তু মূত্রে ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিয়া প্রভৃতি খরিত পদার্থের পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেটের তুলনায় বেশি থাকে। আচ্ছা, পরিস্রাবণ চাপ কাকে বলে? নেফ্রনের ম্যালপিজিয়ান কর্পাসালের অন্তর্মুখী ধমনিকার ব্যাস হচ্ছে 50 মিউ আর বহির্মুখী ধমনিকার ব্যাসের তুলনায় বেশি হওয়ায় গ্লোমেরুলাসের জালকে রক্তচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে দ্রবণের কেলাস পদার্থ বা অদ্রাব্য কঠিনের সূক্ষ্ম কণাগুলি কোলয়েড পদার্থ থেকে পৃথক হয় এবং পরিশ্রুত তরল গ্লোমেরুলাস থেকে বাউম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে। একে পরিস্রাবণ চাপ বলে। মানুষের বৃক্কের বাউম্যান্স ক্যাপসুলের কার্যকরী পরিস্রাবণ চাপের মান প্রায় 25 থেকে 30 mm, মানে পারস্তম্ভের চাপ আর কি। অথবাতে বলেছে আরশোলার মুক্ত রক্ত সংবহন চিত্র সহকারে বুঝিয়ে দাও। সংবহন চিত্র সহকারে। আর হিমোলিম কি? আচ্ছা, আরশোলার মুক্ত সংবহন তন্ত্রের এই হচ্ছে ছবিটা আর বুঝিয়ে দিতে বলেছে। তো এখান থেকে লিখবে যে আরশোলার দেহ গহ্বর পৃষ্ঠীয় মধ্যচ্ছদা আর অঙ্কীয় মধ্যচ্ছদা দ্বারা 3টি প্রকোষ্ঠে বিভক্ত, যথা হৃৎপিণ্ড সহ যেটা হচ্ছে নলাকার হয় আর 13টা প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডে। পৃষ্ঠীয় পেরিকার্ডিয়াল সাইনাস অন্ত্রসহ মধ্যবর্তী পেরিভিসেরাল সাইনাস এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র সহ অঙ্কীয় পেরিনিউরাল সাইনাস। 2 হচ্ছে হৃৎপ্রকোষ্ঠের সঙ্গে যুক্ত অ্যালারি পেশির সংকোচনে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে কপাটিকাযুক্ত অস্টিয়া নামক ছিদ্রের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে প্রবেশ করে। 3 হৃৎপ্রকোষ্ঠগুলির সংকোচনে রক্ত মাথা দিকে প্রবাহিত হয়ে অগ্র মহাধমনীর মাধ্যমে মস্তিষ্কের সাইনাসে প্রবেশ করে। 4 সেখান থেকে রক্ত পেরিনিউরাল সাইনাসে আসে এবং অঙ্কীয় মধ্যচ্ছদার মধ্যে দিয়ে পেরিভিসেরাল সাইনাসে প্রবেশ করে। 5 এরপর পেরিভিসেরাল সাইনাসে রক্ত পৃষ্ঠীয় মধ্যচ্ছদার মাধ্যমে পুনরায় পেরিকার্ডিয়াল সাইনাসে ফিরে আসে। রক্ত দেহগহ্বরে উন্মুক্ত হয় বলে কলাকোষগুলি রক্তের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। আচ্ছা, আরশোলার মুক্ত সংবহন পথের একটা রেখাচিত্র এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো এটাও দিয়ে দেবে। আরও সাথে আছে হিমোলিম কি? হিমোলিম লিখবে শ্বাস রঞ্জকবিহীন যে রক্ত তাকে বলা হয় হিমোলিম। তাহলে শ্বাস রঞ্জকবিহীন যে রক্ত তাকে হিমোলিম বলে। অথবাতে আচ্ছা, এটা হয়ে গেল, এটা 2 এর অথবা। 3-এ আসি। বৃক্কের গঠনগত কার্যগত একক মানে নেফ্রনের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করে। তো এই হচ্ছে নেফ্রনের ছবিটা। তো এখান থেকে যে কোনো 4টে অংশ দেখিয়ে দেবে। আর অথবাতে আছে মানুষের হৃৎপিণ্ডের ছবি এঁকে রক্ত সংবহন কীভাবে হয় তা তীরচিহ্ন দিয়ে দেখা। তো
এই যে এই ছবিটা দেবে, এই যে মানব হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সংবহন পথ, এই ছবিটা দিয়ে দেবে। আর কিভাবে হয় বলতে হবে, এই ছবিটা তো দিতেই হবে, আর তার সাথে কিভাবে হয় রক্ত সংবহন যেটা কিভাবে হচ্ছে সেটা লিখতে হবে। তাহলে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল আর প্রসারণকে ডায়াস্টোল বলে। ডায়াস্টোল অবস্থায় দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করে, আর সিস্টোল অবস্থায় হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তো অলিন্দের ডায়াস্টোল অবস্থায় সারা দেহে দূষিত রক্ত মানে অধিক CO2 যুক্ত রক্ত ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা আর করোনারি শিরার মাধ্যমে ডান অলিন্দে আসে, আর ফুসফুস থেকে 4টি ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে আসে। 2 হচ্ছে অলিন্দের সিস্টোল, নিলয়ের ডায়াস্টোল। অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে অলিন্দের সিস্টোল ঘটে, ফলে রক্ত দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকার মাধ্যমে নিলয়ে আসে। ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়, বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। এই সময় নিলয় ডায়াস্টোল অবস্থায় থাকে। 3 হচ্ছে নিলয়ের সিস্টোল। নিলয় রক্তপূর্ণ হলে নিলয়ের সিস্টোল ঘটে, ফলে নিলয় মধ্যস্থ রক্তচাপ বেড়ে যায়। নিলয় সংকোচন শুরু সঙ্গে সঙ্গে দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা সশব্দে বন্ধ হয়, একে প্রথম হৃৎশব্দ বলে। এই সময় রক্ত নিলয় থেকে অলিন্দে প্রবেশ করতে পারে না এবং অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো খুলে যাওয়ায় বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে আর ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে। 4 হচ্ছে নিলয়ের ডায়াস্টোল। রক্ত বাম নিলয় থেকে মহাধমনীতে আর ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করার পর নিলয়ের ডায়াস্টোল শুরু হয়, ফলে আউটিক অর্ধচন্দ্রাকার কপাটিকা আর পালমোনারি অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো সশব্দে বন্ধ হয়, একে দ্বিতীয় হৃৎশব্দ বলে। এর ফলে রক্ত বিপরীত পথে ফিরতে পারে না। অলিন্দদ্বয় যখন সিস্টোল অবস্থায় থাকে তখন নিলয়দ্বয় ডায়াস্টোল অবস্থায় থাকে, আবার নিলয়দ্বয় যখন সিস্টোল অবস্থায় থাকে অলিন্দদ্বয় ডায়াস্টোল অবস্থায় থাকে। এভাবেই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন ঘটে, আর সিস্টেমিক সংবহনের সময় লাগে 22 সেকেন্ড। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবনবিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর।